একটু কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাতৃভাষায় কথা বলা নিষিদ্ধ, মায়ের সাথে বাংলায় কথা বলা অপরাধ, স্কুলে বাংলা ভাষা লিখলে শাস্তি পেতে হবে, রাস্তায় বাংলায় স্লোগান দিলে গুলি খেতে হবে। আপনার মুখের ভাষা তারা কেড়ে নিতে চাইছে, আপনি কি তখন চুপ থাকবেন? 1952 সালে ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মানুষ। তাদের অপরাধ ছিল শুধু একটাই, তারা বাংলা ভাষায় কথা বলতে চেয়েছিল। একটা ভাষা কি শুধু কিছু শব্দের সমষ্টি? না, ভাষা মানে আমাদের মায়ের ডাক, শৈশবের গল্প, কবিতার ছন্দ, প্রতিবাদের প্রাণ, অস্তিত্বের প্রথম শিকড়। বাঙালি জাতি মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কমই আছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ভাষা আন্দোলন হয়েছিল, কতগুলো মানুষ তাজা প্রাণ দিয়েছিল এবং কিভাবে বাংলা ভাষা আন্দোলনই একদিন বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিল। চলুন ফিরে যাই 1947 সালে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসনের অবসান ঘটে। ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটি হচ্ছে ভারত, অপরটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই অংশে বিভক্ত, একটি পশ্চিম পাকিস্তান, অন্যটি পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে নানান দিক দিয়ে পার্থক্য বিদ্যমান ছিল। পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষের ছিল বাংলা ভাষাভাষী। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, মাত্র 3.27 মানুষের মুখের ভাষা ছিল উর্দু, এবং এই উর্দুকেই পাকিস্তান শাসক গোষ্ঠী পাকিস্তানের মাতৃভাষা হিসাবে ঘোষণা করেন। উর্দু ভাষা যে মুসলমানের ভাষা, ইসলামী ভাষা, এমন একটি অযৌক্তিক ধারণা থেকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন 1947 সালের 14 জুলাই আগ বাড়িয়ে মন্তব্য করেছিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কারণ তিনি মনে করেছিলেন পাকিস্তান হবে মুসলমানের ইসলামী রাষ্ট্র। উপাচার্য মহোদয় ভুলে গিয়েছিলেন একটি রাষ্ট্রের রাষ্ট্রভাষা হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষার উপর ভিত্তি করে। বাংলা ছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা, সেই হিসাব অনুযায়ী বাংলাই হওয়ার কথা ছিল পাকিস্তানের অন্যতম মাতৃভাষা। তার এমন বক্তব্যের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজাদ পত্রিকায় লিখেছিলেন পাকিস্তানের ভাষা সমস্যা, শতকরা 56% পাকিস্তানি নাগরিকের ভাষা বাংলা হবে রাষ্ট্রভাষা। ইসলামী আবেগ মোহাম্মদ আলী জিন্নার মধ্যেও ছিল। ইসলামকে পুঁজি করেই তিনি উপনিবেশ ভারতে মুসলমানের নেতা হয়েছিলেন। নিজের গুজরাটি নাম জিন্না পুঞ্জা পরিবর্তন করে হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না। তার ধর্মভিত্তিক রাজনীতির প্রেক্ষাপট এমনই, অথচ ব্যক্তি জীবনে তিনি ছিলেন পশ্চিমী দাসের আগাগোড়া আধুনিক মানুষ। ব্যক্তিসত্তা ও রাজনৈতিক সত্তার মধ্যে পার্থক্য করে জিন্না পরস্পর বিরোধী সত্তার ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, অর্থাৎ ব্যক্তি জিন্না আর মুসলমানের নেতা জিন্না এক ছিলেন না। মুহাম্মদ আলী জিন্না 1948 সালে 21 এবং 24 মার্চ জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রাষ্ট্রভাষা প্রসঙ্গে মুহাম্মদ আলী জিন্না অভিন্ন বক্তব্য দেন। তখন ছাত্ররা নানা শব্দে প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের মুখে কয়েক মিনিট বক্তব্য থামিয়ে জিন্না নিশ্চুপ ছিলেন। জিন্নার মৃত্যুর আগে তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে দুটি ভুল স্বীকার করেছিলেন, একটি হচ্ছে স্টেটসকে স্টেট করা, অপরটি হচ্ছে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত। 1948 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলা ভাষাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। পূর্ব বাংলায় অবস্থানকারী বাঙালি অন্যায় এর সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত ছড়িয়ে যায়। আন্দোলন দমন করতে পুলিশ 144 ধারা জারি করে, ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি নিষিদ্ধ করে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা ভঙ্গ করার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। গুলিতে একাধিক মানুষ নিহত ও আহত হন। 21 ফেব্রুয়ারিতে ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। 22 এবং 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ আন্দোলন পালন করে 144 ধারা ভঙ্গ করে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতেও মানুষ মারা যায়। 1952 সালের ভাষা আন্দোলনে ঠিক কতজন শহীদ হয়েছিলেন তা নিয়ে সরকারি হিসাব এবং গবেষকদের তথ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। সরকারিভাবে 5 জন শহীদ হয়েছেন, বরকত, সালাম, জব্বার, শফিউর রহমান, রফিক। তাদের মধ্যে রফিক উদ্দিন আহমেদকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হিসাবে
হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে 21শে ফেব্রুয়ারিতে গুলিবদ্ধ হলেও সর্বশেষ শহীদ হন আব্দুস সালাম। 7 ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলেও ওহিউল্লাহকে সর্বকনিষ্ঠ ভাষা শহীদ হিসেবে গণ্য করা হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। তারপর থেকে পাকিস্তানে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর 21শে ফেব্রুয়ারির দিন সরকারের ছুটি ঘোষণা করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের স্মরণে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়, যার ফলস্বরূপ 2000 সাল থেকে বিশ্বের 188 দেশ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে। বাংলাদেশ সরকার বাংলা ভাষা আন্দোলনকে ঘিরে বিশিষ্ট ব্যক্তিদের 21শে পদক প্রদান করে। আজ আপনি, আমি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রতিটি বর্ণের প্রতিটি শব্দের মধ্যে লেগে থাকা সেই আত্মত্যাগকে মনে রাখব। বাংলা ভাষা শুধু একটি কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের ইতিহাস, আমাদের অহংকার।